সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আপনারা জানেন বাংলাদেশ এটা টার্মোয়েল সিচুয়েশনের ভিতর দিয়ে যাচ্ছে। দেশের অর্থনীতি প্রতিনিয়ত ক্রমাগতভাবে ধ্বংসের মুখোমুখি হচ্ছে। অসাম্প্রদায়িক চেতনা নির্বাসনে চলে গেছে এবং মৌলবাদী জঙ্গি গোষ্ঠী প্রতিদিন মসজিদে, মক্তবে, মাদ্রাসায় বলৎকারে উন্মত্ততায় মেতে উঠেছে। এমন কোনো দিন নেই যেই দিন ২-৪টি মাদ্রাসায় একাধিক ছাত্র বা ছাত্রীকে বা মসজিদে বলৎকারের ঘটনা ঘটছে না। এটা এখন প্রায় রেয়ার একটা ঘটনা, প্রতিদিনই ঘটছে। এরই মধ্যে সব কিছু চাপিয়ে যে জিনিসটি আমাদের সামনে এসে দাঁড়িয়েছে সেটি হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর মালয়েশিয়া এবং চীন সফর। খেয়াল করে দেখেন, বাংলাদেশ 18 কোটি মানুষের একটি দেশ, যেই দেশের অর্থনীতির আকার মালয়েশিয়ার অর্থনীতির চাইতে কম নয়, প্রায় কাছাকাছি। মালয়েশিয়া আমাদের চেয়ে ধনী, কিন্তু আমাদের মাথাপিছু আয় কম হলেও মানুষের দিক থেকে আমরা যেহেতু 18 কোটি মানুষের দেশ, আমাদের অর্থনীতি প্রায় মালয়েশিয়ার কাছাকাছি সাইজের। তো সেই মালয়েশিয়াতে আমাদের প্রধানমন্ত্রী গেলেন, সেখান থেকে তিনি চায়নাতে গেলেন। মালয়েশিয়াতে যাওয়ার পর তাকে অভ্যর্থনা জানাতে এয়ারপোর্টে যিনি আসলেন, তিনি হচ্ছেন সেই দেশের একজন ধর্মমন্ত্রী। খেয়াল করে দেখেন, পররাষ্ট্রমন্ত্রী নয়, প্রধানমন্ত্রী নয়, প্রেসিডেন্ট নয়, রাজা নয়, একজন ধর্মমন্ত্রী। তার মানে একটি রাষ্ট্রের প্রধানমন্ত্রীকে একজন ধর্মমন্ত্রী এসে এয়ারপোর্টে অভ্যর্থনা জানিয়েছে। তারপর তাদের সাথে সেরকম উল্লেখযোগ্য কোনো চুক্তি, তাদের সাথে উল্লেখযোগ্য কোনো ধরনের ডিল হয়নি। এমনকি বাংলাদেশের শ্রমিক নেওয়া যে বন্ধ, সেটাও কিন্তু উন্মুক্ত তিনি করার কোনো প্রতিশ্রুতি পাননি। তারপর তিনি চায়নাতে গেলেন। তো চায়নাতে তিনি প্রথম চপর, বলতে গেলে মালয়েশিয়াতে তো শুধুমাত্র দোষ ছাড়ানোর জন্য, যাতে আমাদের অন্য প্রতিবেশী ভারত অথবা আমেরিকা জানে বলতে না পারে যে ভারতে গিয়েছে বা চায়নাতে গিয়েছে। এটা তৃতীয় রাষ্ট্রে গেলেন, সেটা হলো মালয়েশিয়া। কিন্তু ওনার মূল উদ্দেশ্যটা হচ্ছে চায়না। ভারতেরও দাওয়াত দিয়েছিলেন শুনেছি, পরবর্তীতে ভারত আর আগ্রহ দেখিয়েছেন কিনা সেটা জানি না। কারণ তারেক রহমান ক্ষমতায় আসার আগে ভারতের মধ্যে একটা আগ্রহ সৃষ্টি হয়েছিল। ভারত মনে করেছিল আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে কী হয়েছে, বিএনপির সাথে তো আমরা আগেও কাজ করেছি, যদিও অতীত অভিজ্ঞতা ভালো না, তারপরেও কিন্তু ভারত বিএনপির সাথে কাজ করার জন্য উদ্গ্রীব ছিল। এবং তারেক রহমানের মাতা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যখন মারা যান, ভারত বিশেষ এনভয় পাঠিয়েছে, তাদের পররাষ্ট্রমন্ত্রীকে পাঠিয়েছে এবং বার্তা পাঠিয়ে শোক বার্তা দিয়েছে। এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পরপরই আমার মনে হয় পৃথিবীর যে কোনো দেশের আগে ভারত তাকে শুভেচ্ছা জানিয়েছে। খেয়াল করে দেখেন, ভারতের যে সদিচ্ছা, এই সদিচ্ছাটার মূল্যায়ন বাংলাদেশের প্রধানমন্ত্রী কিভাবে দিচ্ছেন। এখন খেয়াল করেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতে না গিয়ে চায়নায় গেলেন কেন? তিনি যেই কোনো দেশে যেতে পারেন, একটা স্বাধীন দেশের প্রধানমন্ত্রী চাঁদের দেশে চাইলেও যেতে পারেন, এটাতে সমস্যা নাই। কিন্তু বাস্তবতা হচ্ছে, এই বাংলাদেশের জন্মের সাথে যাদের ইতিহাস জড়িত, তারা হচ্ছে ভারত। এবং আমাদের 3 দিক থেকে যে রাষ্ট্রটি আমাদেরকে ঘিরে আছে, সেই রাষ্ট্রটির নাম হচ্ছে ভারত। এবং আমাদের নদীমাতৃক দেশের 54টি নদী নিয়ে যে পানির সমস্যা, সেই 54টি নদীর পানি আসে ভারত থেকে। তাহলে খেয়াল করে দেখেন, ভারত আমাদের অর্থনীতিতে যেই পরিমাণ ভূমিকা রাখে, পৃথিবীর আর কোনো অর্থনীতি আমাদের দেশের অর্থনীতিতে, সমাজনীতিতে, রাজনীতিতে এবং আমাদের ইতিহাসে এর চেয়ে বেশি প্রভাব আর কেউ রাখে না। এখন আপনি খেয়াল করে দেখেন, তারেক রহমান ভারতে না গিয়ে চায়নায় গেলেন কেন? চায়নায় যাওয়ার মূল কারণ হচ্ছে, তারেক রহমান ভেতরে একটা জিনিস আন্দাজ করেন যে ভারত আমাকে যতটাই দাওয়াত দেখ, যতই মশো করুক, তুলু করুক, আসলে ভারত আমাকে বিশ্বাস করে না। কারণ ভারত জানে, ভারতের ইন্টেলিজেন্স জানে তারেক রহমানের হাত হচ্ছে জঙ্গিদের সাথে, তারেক রহমানের কানেকশন হচ্ছে চীনের সাথে, তারেক রহমানের কানেকশন হচ্ছে পাকিস্তানের সাথে, তারেক রহমানের কানেকশন হচ্ছে জামাতের সাথে। এবং আপনারা দেখেন, 1991 সালে বিএনপি ক্ষমতায় এসছে জামাতকে নিয়ে, এবং 2001 সালে ক্ষমতায় এসছে জামাতকে নিয়ে। এবার আওয়ামী লীগকে ব্যান্ড করে জামাতের
ছত্রছায়া থেকে রাজনীতি করে তারা আবার ক্ষমতায় ফিরেছে। সুতরাং জামাতের বাইরে কিন্তু বিএনপিকে হিসাব করাটা একটু কঠিন। এখন খেয়াল করে দেখেন যে চীনে গেল, চীনে গিয়ে কি ভারতকে একটি বার্তা দেওয়ার চেষ্টা করলো যে ভারত, আমি তোমাদেরকে গণি না, আমি চীনে যাচ্ছি, চীন থেকে আমি সব কিছু নিয়ে আসব, এনে প্রয়োজনে তোমাদের সাথে যুদ্ধ করব। খেয়াল করে দেখেন এই আশায় কিন্তু তারেক রহমান যখন ক্ষমতায় ছিলেন 2001 সাল থেকে 2006 সাল, তারেক রহমানের মাতা ক্ষমতায়, দ্বৈত শাসন ব্যবস্থা ছিল, মায়ের কাছে দায়িত্ব ছিল আর ক্ষমতা ছিল তারেক রহমানের হাতে। তিনি একটি হাওয়া ভবন বানিয়ে দেশ পরিচালনা করছিলেন তখন। সেই সময়ে তিনি তুনার ওই যে লুকিং ফর শত্রুজ নামে একজন মন্ত্রী ছিলেন বাবর, এই বাবর ছিল তখন স্বরাষ্ট্রমন্ত্রী। আর সেই সময়ে চায়না থেকে অস্ত্রের চালানটি আসে পাকিস্তান থেকে সেই চালানটি আসে চিটাগংয়ে, আর সেখান থেকে খালাস হয়ে বাংলাদেশের উপর দিয়ে ভারতের সীমানা পেরিয়ে ওই পারে জঙ্গিদের কাছে যাওয়ার চেষ্টা চলছিল। ঠিক তখনই এটা ধরা পড়ে। অনেকে বলেন এখানে রয়ের হাত থাকতে পারে, অর্থাৎ এই অস্ত্র ধরা পড়ার পিছনে রয়ের কোনো একটা হাত থাকতে পারে। ছিল কিনা আমি জানি না, কিন্তু থাকতেও পারে। এর পর থেকে বাংলাদেশের রাজনীতিতে বিএনপির যে অবস্থান, সেই অবস্থানটা আস্তে আস্তে ভারতের কাছে ক্লিয়ার হতে শুরু করে। এখন তার মানে হচ্ছে চায়নার সাথে তার যে আগের সম্পর্ক, সেই সম্পর্কটি কিন্তু তিনি ছাড়েননি। তিনি কিন্তু ওই সম্পর্কটি রেখেছেন এবং প্রথমবারেই ভারতের বিপরীত রাষ্ট্র, ভারতের সাথে যাদের প্রতিদ্বন্দ্বিতা আছে, যুদ্ধ আছে, যাদের সীমানা নিয়ে প্রবলেম আছে, তাদের দেশে গিয়েই তারেক রহমান এই বার্তাটি দিলেন, ইন্ডিয়া তোমরা সাবধান হও, তোমরা ভালো হয়ে যাও, নাহলে তোমাদেরকে আমরা চীনকে এনে হামলা চালাবো। এইরকম চিন্তাভাবনা হয়তো তারেক রহমানের মনে থাকলেও থাকতে পারে। কিন্তু সবচেয়ে বড় যে কথাটি আমাদেরকে আজকে মনে রাখতে হবে, বাংলাদেশে কোনো সরকার, কোনো রাজনৈতিক দল, যেই হোক সেই রাষ্ট্র চালাতে গেলে যদি ভারতের আনুকূল্য না পায়, ভারতের সহযোগিতা না পায়, তাহলে 5 বছর পরে ক্ষমতায় আসা তো দূরের কথা, 5 বছরও ক্ষমতা পূরণ করতে পারে না। এর কারণটা কি? কারণটা হচ্ছে বাংলাদেশের মানুষের যে চাহিদা, আমাদের যে খাদ্য অভ্যাস, আমাদের যেসব জিনিস দরকার, এটা কিন্তু পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, বিহার, আসাম, ত্রিপুরা এইসব অঞ্চলে প্রচুর পরিমাণে উৎপাদন হয়, যার কারণে ভারত নিজের প্রয়োজনে এবং বাংলাদেশও নিজের প্রয়োজনে এগুলাকে কম দামে আমদানি করে নিজেদের চাহিদা মেটায়। কোনো কারণে যদি ভারত সীমান্ত দিয়ে এইসব পণ্য বাংলাদেশে না ঢোকে, বাংলাদেশে যদি না আসে, তাহলে আলটিমেটলি বাংলাদেশে ওই পণ্যের দাম আকাশচুম্বী হয়ে যায়, সমাজে হাহাকার নেমে আসে এবং সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি হয়, ভোক্তার ক্রয় ক্ষমতার বাইরে চলে যায়। যেই কারণে ভারতের সাথে একটা সম্পর্ক আমাদের থাকতেই হয়। একই আকাশ একই বাতাস যে বলেছেন, কথাটা মিথ্যা নয়। কারণ ভারতের সাথে আমাদের ভৌগোলিক সীমারেখা দিয়ে যদিও আমরা বিচ্ছিন্ন, কিন্তু দুই বাংলা হাজার হাজার বছর থেকে কিন্তু একটি দেশ ছিল। এই বাংলায় হিন্দু আছে, ওই বাংলায় মুসলমান আছে। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, ভারতে এখন 30% মুসলমান, পশ্চিমবঙ্গে, ভারতে নয়, পশ্চিমবঙ্গে 30 থেকে 34% মুসলমান, আর বাংলাদেশে 8 থেকে 9% হিন্দু। এখন যদি বাংলাদেশের তারেক রহমান সরকার মনে করে আমরা এক্সচেঞ্জ করতে চাই, যে বাংলাদেশ থেকে এই 10% হিন্দুকে পাঠিয়ে দিয়ে ভারত থেকে 36% মুসলমানকে এনে জায়গা দেব, তাহলে বাংলাদেশকে দোতলা তিনতলা যদি করতে চান তারেক রহমান, সেটা নিয়ে আমাদের কোনো ভ্রুক্ষেপ নেই, দেখি উনি কতটুকু করতে পারেন। কিন্তু সবচেয়ে বড় যে বিষয়টা হচ্ছে, দিন যত যাচ্ছে ভারতের অর্থনৈতিক সামর্থ্য বাড়ছে, মিঠা পানির প্রয়োজনীয়তাও তাদের বাড়ছে। তাদের সাথে যদি সুষ্ঠু সম্পর্ক, ভালো সম্পর্ক আমরা না রাখতে পারি, তাহলে আমাদের যে নদীমাতৃক দেশের নদী, এই নদী কিন্তু মরে যাবে। ভারত কিন্তু এই নদীকে হত্যা করার ক্ষমতা রাখে। এখন এই জিনিসটা তারেক রহমান বুঝছে না। কেন বুঝছে না? তারেক রহমান মূলত ভেতরে ভেতরে এক ধরনের জঙ্গিবাদী চিন্তা চেতনা পোষণ করে, যার কারণে সে এই জামাত, এই মনে করেন হেফাজতে ইসলাম, এই কি জানি হিজবুত তাহেরি, তারপরে ওই যে মুফতি আমিনী,
এই রকম যত রকমের মানে ধর্মান্ধ গোষ্ঠী আছে এদের সাথে কিন্তু তলে তলে সে একটা লিয়াজু মেনটেন করে। আপনি দেখেন ঢাকার মাঠে আজকে কতদিন থেকে কালো কালো পতাকা নিয়ে, যেটা ওই যে আইএসরা করেছিল, সেই আইএসের পতাকা নিয়ে হাজার হাজার মানুষ মিছিল করছে, মিটিং করছে, বিভিন্ন জায়গায় লাগাচ্ছে। তার মানে বাংলাদেশকে একটা অন্ধ আফগানিস্তান, সোমালিয়া, ইথিওপিয়া, নাইজেরিয়া অথবা ওই যে আলজেরিয়ার মতো একটা সাম্রাজ্যে, আফগানিস্তানের মতো একটা সাম্রাজ্যে পরিণত করতে চাচ্ছে। এবং সেটাতে বিএনপি জল ঢালছে। জল কিভাবে ঢালছে? যে প্রগতিশীল রাজনীতির যে ধারা আওয়ামী লীগ তৈরি করেছিল, সেই আওয়ামী লীগকে নানাভাবে প্রতিদিন আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগের ছেলেমেয়েদেরকে হত্যা করা হচ্ছে। গতকাল তুরাগ থেকে 3টি লাশ উদ্ধার করা হয়েছে, সাতকানিয়াতে একজনকে হত্যা করা হয়েছে, আরেকজনকে হত্যা করা হয়েছে ফরিদপুরে। ঠিক এইভাবে প্রতিদিন প্রতিনিয়ত মানুষ হত্যা হচ্ছে। আপনি যতই হত্যা করবেন, বাংলাদেশের এই হত্যা করে রাজনীতি আপনি বন্ধ করতে পারবেন না। আর আপনি চীনে গিয়ে ভারতকে দমন করতে পারবেন না। ভারত এখন এমন একটা শক্তি, বাংলাদেশের এই প্রেক্ষাপটটা যদি আপনি বিচার করেন, তাহলে ভারতের সাথে আপনার সম্পর্ক যত খারাপ হবে, বাংলাদেশের অবস্থা তত খারাপ হবে। আপনি দেখেন শেখ হাসিনা যখন যায়, বাংলাদেশের জিডিপি ছিল 7%। আজকে ভারতের সাথে সম্পর্ক খারাপ হওয়ার এই 2 বছরের মাথায় এখনো জিডিপি 4%-এ যায় নাই। তার মানে কি দাঁড়াচ্ছে? ভারত থেকে তো আপনি মানে সম্পর্ক নষ্ট করেছেন, সম্পর্ক খারাপ করেছেন, কিন্তু জিডিপি তো আপনি বাড়াতে পারেননি, পারবেনও না। কারণ ভারতের সাথে যখন সম্পর্ক হয়, লেনদেন হয়, ভারতের সাথে যখন আমাদের অবাধ বাণিজ্য হয়, তখন ভারতের লাভ হয় অনেক, কিন্তু বাংলাদেশও বেঁচে যায়। কেন বেঁচে যায়? আপনি খেয়াল করে দেখেন, এই ব্রিটেনে গত 5 বছরে 5জন মানে 4 বছরে 5জন প্রধানমন্ত্রী দেখেছি। এর মূল কারণ কি? মূল কারণ হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার পরে প্রতিবেশীদের চাইতে আমাদের পণ্যের দাম 20 থেকে 25% বেশি, যার কারণে মানুষের জীবন দুর্বিষহ। এই কারণে মানুষ কোনো গভর্নমেন্টের উপরে স্থিতিশীলতার জন্য নির্ভর করতে পারছে না, কারো উপরে তারা বিশ্বাস আনতে পারছে না, মনে করতে পারছে না যে তারা দেশ চালাতে পারবে। উল্টো গিয়ে নানান সামাজিক সমস্যা সৃষ্টি করতেছে এবং বারবার শুধু প্রধানমন্ত্রী বদলেছে, কিন্তু সমস্যার সমাধান আসছে না। ঠিক তেমনি বাংলাদেশও যতদিন এই জিনিসটা বুঝতে পারবে যে ভারত বাংলাদেশের জন্য শুধু সামরিক, অর্থনৈতিক বা রাজনৈতিক ইস্যু নয়, বাংলাদেশের সর্বাঙ্গীন উন্নতির জন্য, বাংলাদেশের স্থিতিশীল রাষ্ট্র কাঠামোর জন্য এবং নাগরিক জীবনের স্বস্তির জন্য যদি ভারতের সাথে সুষ্ঠু সম্পর্ক, ভালো সম্পর্ক রাখা না যায়, তাহলে বাংলাদেশ রাষ্ট্র তার অস্তিত্ব হারাবে, বিলীন হবে। আপনি জানেন একটা সময় ছিল পার্বত্য চট্টগ্রামে আমরা যেতে পারতাম না, কারণ সেখানে যুদ্ধ অবস্থা ছিল। এখন সেই যুদ্ধ অবস্থা আবার ফিরে এসছে এবং নতুন করে বার্মার সাথে আমরা আমাদের একজন রোহিঙ্গাকেও ফেরত পাঠাতে পারলাম না, কিন্তু নতুন করে বার্মার সাথে, চায়নার সাথে ট্রেড করার আবার নতুন নাকি দিগন্ত খুলছে। মরা মানুষ যিনি নিজেকেই বাঁচাতে পারেন না, তিনি নাকি বাংলাদেশকে স্বর্গে তুলে নেবেন, সেই বার্মাকে। তো এই অবস্থায় আমার মনে হয় বাংলাদেশকে, বাংলাদেশের মানুষকে একটু থিঙ্ক করতে হবে, ভাবতে হবে তারেক রহমান এই দেশটাকে কোথায় নিয়ে যাচ্ছে। আগামী দিন যদি এই দেশ আফগানিস্তানের মতো হয়, নারীদেরকে যদি ঘরে ফেরত পাঠানো হয়, যদি আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র যদি ভায়োলেন্ট একটা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে চলে যায়, তাহলে এই 18 কোটি মানুষের দেশে একটা গৃহযুদ্ধ অনিবার্য হয়ে উঠবে। আর সেই গৃহযুদ্ধে কত লোক মরবে, কত লোক পঙ্গু হবে, কত সমাজের যে বিশৃঙ্খলা হবে, সেটা কল্পনা করলে আঁতকে ওঠার মতো অবস্থা। আসুন এই সমাজকে, এই রাষ্ট্রকে মৌলবাদ দিয়ে নয়, আমরা যুক্তি দিয়ে, অসাম্প্রদায়িক চেতনা দিয়ে, মুক্তিযুদ্ধের চেতনা দিয়ে এই সন্ত্রাসী, এই চাঁদাবাজ, এই হত্যাকারী, গুমকারী যারা রাষ্ট্রকে অস্থিতিশীল করতেছে, তাদেরকে আমরা মোকাবেলা করি। ভালো থাকবেন, কথা হবে অন্য কোনো ভিডিওতে।